ট্যাক্স বা আয়কর আমরা সবাই কিন্তু কম বেশি এই শব্দ দুটির সাথে পরিচিত। কিন্তু আমরা কি আসলেই জানি এই ট্যাক্স বিষয়টি কি, বা কেন সরকার এই ট্যাক্স সংগ্রহ করে থাকে, অথবা সংগ্রহের পরে এই ট্যাক্স দিয়ে সরকার কি করে থাকে? সহজ ভাষায়, সরকার তার জনগণ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যেই অর্থ সংগ্রহ করে সেটাকেই ট্যাক্স বলা হয়। ঘুরিয়ে বললে, জনগণ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে সেটাকে আমরা ট্যাক্স বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন এই ট্যাক্স সংগ্রহ করে, অথবা আমরা কেনই বা আমাদের মহামূল্যবান অর্থ সরকারকে প্রদান করি? এর প্রশ্ন হচ্ছে, সরকারকে পরিচালনায় সহায়তা করার জন্য। আমরা কিন্তু জানি একটি সরকার তার জনগণের পক্ষে একটি দেশ পরিচালনা করে থাকে। এখন এই যে দেশ পরিচালনা করবে, এতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়। যেরকম সরকার রাস্তাঘাট বানায়, স্কুল করে, কলেজ করে, এই যে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, অথবা যখন বন্যা হয় তখন কিন্তু বিভিন্ন পর্যায়ের মানুষকে সরকার সহায়তা দিয়ে থাকে। এই যে অনেক কাজ করে, এই কাজের জন্য কিন্তু অর্থের প্রয়োজন। আবার সরকারের কিন্তু অনেক মন্ত্রণালয় আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, এদের বেতনের প্রয়োজন। বা এই যে মন্ত্রণালয়গুলোর বিল্ডিং আছে, এখানে বিদ্যুৎ বিল, পানি, গ্যাস, অনেক কিছু প্রয়োজন। এই যে অর্থগুলো প্রয়োজন, এই অর্থ কিন্তু সরকার ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করে থাকে। হ্যাঁ, শুধুমাত্র ট্যাক্সকে করে না, আরো অনেক খাত আছে, কিন্তু যতগুলো খাতই আছে এর মধ্যে ট্যাক্স অনেক বড় একটি পোর্শন জুড়ে আছে, এবং ট্যাক্স থেকে সরকার একটি বড় পরিমাণ অর্থ সংগ্রহ করে থাকে। এখন আমরা কিভাবে সরকারকে ট্যাক্স প্রদান করব, বা কারা সরকারের পক্ষে এই ট্যাক্সের অর্থ সংগ্রহ করে? সরকারের পক্ষে এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিন্তু এই ট্যাক্স সংগ্রহ করে থাকে। ট্যাক্স প্রদানের জন্য সর্বপ্রথমে আমাদের টিন নাম্বার সংগ্রহ করতে হবে। টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা এনবিআর এর ওয়েবসাইটে গিয়েই কিন্তু আমাদের নিজেদের জন্য বা নিজের জন্য টিন নাম্বার সংগ্রহ করতে পারবো। টিন নাম্বার যখন সংগ্রহ হয়ে যাবে, তখন এই টিন নাম্বারের এগেইনস্টে আমাদেরকে একটি ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিতে হবে। সহজ ভাষায়, এই ট্যাক্স রিটার্ন হলো আপনার আয়, ব্যয় এবং সম্পত্তির হিসাব সম্মিলিত একটি পত্র, যার মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনাকে কত টাকা ট্যাক্স প্রদান করতে হবে। এখন আমাদের কি ট্যাক্স রিটার্ন জমা দিলেই কি ট্যাক্স প্রদান করতে হবে? বিষয়টি এমন না। আমাদের আয় যখন একটি নির্দিষ্ট সীমা পেরিয়ে যাবে, বর্তমানের নিয়ম অনুযায়ী একজন ছেলের জন্য ৩ লক্ষ এবং একজন মেয়ের জন্য বাৎসরিক ৩.৫ লক্ষ টাকার ইনকামের বেশি হলেই কিন্তু তাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে। অনেকেরই এই অসুবিধা হয়ে থাকে যে কিভাবে ট্যাক্স রিটার্ন জমা দিব, বা আমাদের কত টাকা আয়ের উপরে কি পরিমাণ ট্যাক্স দিব, বা কত টাকার সম্পত্তির উপরে কি পরিমাণ ট্যাক্স দিব, এই বিষয়গুলো নিয়ে। এবং এগুলো আমরা নিজেরা না করতে পারলেও অনেক ব্যক্তি কিন্তু আছে যারা শুধুমাত্র মানুষকে অর্থের বিনিময়ে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দেয়, বা এই হিসাব নিকাশে সহায়তা করে থাকে। অথবা বর্তমানে কিন্তু অনেক অনলাইন সাইট আছে যেখানে আপনাদের আয়, ব্যয় এবং সম্পত্তির হিসাব দিলেই তারা আপনাদের ট্যাক্স রিটার্ন কমপ্লিটলি রেডি করে দিবে, বা আপনাদের কত টাকা ট্যাক্স দিতে হবে সেই হিসাবটিও করে দিবে। আমরা এতক্ষণ জানলাম ট্যাক্স কি, বা কিভাবে এই ট্যাক্সের অর্থ জমা দিব। কিন্তু যদি আমরা ট্যাক্স জমা না দেই তাহলে কি হবে? প্রথমত, এই ট্যাক্স কিন্তু সরকারের আয়ের একটি বড় মাধ্যম। সো যখন মানুষ প্রপারলি ট্যাক্স দিবে না, তখন কিন্তু সরকারের আয় কমে যাবে। এর ফলে তারা কিন্তু প্রপারলি পরিচালিত হতে পারবে না। এর ফলে সরকার প্রয়োজন মতো তাদের ব্যয় মিটাতে পারবে না। আবার যদি আমরা ট্যাক্স জমা না দেই এবং ধরা পড়ি, তাহলে কিন্তু আমাদের আইনগত শাস্তি পেতে হবে। কথায় আছে, একজন ব্যক্তি কখনোই দুটি বিষয় এড়াতে পারে না। একটি হলো মৃত্যু, এবং অপরটি হলো ট্যাক্স। যদি আমরা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোনো অসৎ উপায় অবলম্বন করি, তাহলে কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী ন্যূনতম ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর, বা অপরাধের উপর ভিত্তি করে আরো বেশি সময়ের জন্য আমাদের কারাদণ্ড হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেক স্টুডেন্ট, আমাদের কি টিন সংগ্রহ করতে হবে কিনা, বা আমাদের কি ট্যাক্স দেওয়া লাগবে কিনা? অ্যাকচুয়ালি টিন সংগ্রহ করলে কিন্তু আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আমাদের ট্যাক্স নাও দেওয়া লাগতে পারে, যদি না আমাদের আয় ৩ লক্ষ বা ৩.৫ লক্ষ টাকার বেশি হয়ে থাকে। তাই আমরা চাইলে টিন সংগ্রহ করে কিন্তু ট্যাক্স রিটার্ন জমা দিতে পারি, কিন্তু এর জন্য আমাদের ট্যাক্স জমা দেওয়া লাগবে না। তাহলে প্রশ্ন হতে পারে, ভাই যেহেতু ট্যাক্স দিব না, আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া দরকার কি, বা টিন সংগ্রহ করার দরকার কি? যখন একজন ব্যক্তি ট্যাক্স রিটার্ন জমা দেয়, সে কিন্তু কিছু এক্সট্রা সুবিধা পেয়ে থাকে। অথবা আমরা ঘুরায় বলতে পারি, যখন আমাদের কাছে
টিন নাম্বার থাকে না, টিন থাকে না বা আমরা ট্যাক্স রিটার্ন জমা দেই না, আমরা কিন্তু কিছু সুবিধা থেকে বঞ্চিত হই। যেরকম আমরা কিন্তু চাইলেই তখন সরকারের সঞ্চয়পত্র কিনতে পারবো না। অথবা ধরে নেই আমরা শেয়ারে ইনভেস্ট করছি। যখন আমাদের টিন নাম্বার থাকবে না বা টিন থাকবে না, তখন কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কমিশন প্রদান করতে হবে, যেইটা টিন থাকলে হয়তোবা আমাদের করতে হতো না। সো এই ছিল আমাদের ট্যাক্স নিয়ে আলোচনা। আশা করি আমরা বুঝতে পেরেছি ট্যাক্স বিষয়টি অ্যাকচুয়ালি কি, না দিলে কিভাবে হয়, কিভাবে দিতে হবে এবং আমাদের কেন দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মাসুদ করিম মজুমদার। আমি আইডিএসসি তে গ্রুপ সিএফও হিসাবে আছি। প্রায় ১৬ বছর ধরেই কাজ করছি এই কোম্পানিতে। সো যেহেতু আমি আগেই বললাম আজকের আলোচ্য বিষয় আয়কর বা ইনকাম ট্যাক্স। এটা মোটামুটি একটা বড় ব্যাপক বিষয়। এটাকে অল্প সময়ের মধ্যে বিশদ আলোচনা আসলে বেশ মুশকিল। তবে এক্ষেত্রে এই ভিডিও থেকে আমরা এতক্ষণে যা জানলাম যে আয়কর কি, কেন, দিলে কি হয়, না দিলে কি হয়, এই ব্যাপারগুলি আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেয়েছি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার যদি করযোগ্য আয় থাকে, কর দেওয়াটা আপনার একটা নাগরিক দায়িত্ব। আমরা সবাই যেন আমাদের নাগরিক দায়িত্ব পালন করি। করযোগ্য আয় থাকা সত্ত্বেও যদি আপনি কর না দেন, সেটা আইনের চোখে একটি অপরাধ, দণ্ডনীয় অপরাধ বলা যেতে পারে। কারণ সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থাও রয়েছে। আর শাস্তির পাশাপাশি সম্প্রতি একটা বিষয় উল্লেখযোগ্য আমি মনে করি যে আপনি যদি নিয়মিত কর না দেন এবং কর রিটার্ন সাবমিট না করেন, সেক্ষেত্রে আপনার আ সরকারি অনেকগুলি সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন ধরেন আপনি ৳৫,০০,০০০ উপরে লোন নিতে গেলেন, আপনাকে প্রুফ অফ রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি একটা জমি কিনতে যান, আজকে আপনি একটা গাড়ি কিনতে যান, এ যেকোনো জিনিস আপনি রেজিস্ট্রেশন করতে যান, লোন নিতে যান, আ কিংবা ট্রেড লাইসেন্স রিনিউ করতে চান, আপনাকে প্রুফ অফ রিটার্ন সাবমিট করতে হবে। এটা তো একটা দিক গেল। এর পাশাপাশি প্রসঙ্গত অন্য একটা দিক আছে যেটা উল্লেখ করতে চাই যে এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অ্যাক্সেস টু দ্য সেকেন্ডারি ডাটা ইস ভেরি স্ট্রং। এখন তার অ্যাক্সেস আছে বাংলাদেশ ব্যাংকে, এনবিআর এর অ্যাক্সেস আছে আপনাদের যে এনি কমার্শিয়াল ব্যাংকে, এখন অ্যাক্সেস আছে বিআরটিএ তে, রেজিস্ট্রি অফিস সহ অনেকগুলি জায়গাতে তাদের অ্যাক্সেস আছে। আপনি এখন চাইলেই কিন্তু তথ্য গোপন করতে পারবেন না। যদি তথ্য গোপন করেন, সেই পরবর্তীতে এনবিআর চাইলেই যেকোনো সময় সেই তথ্যগুলি আ নিতে পারবে ওইসব অর্গানাইজেশন থেকে। সো এই আপনি যে তথ্য গোপনটি করলেন, সেটা পরবর্তী যদি ডিসকভার হয় বা ডিসক্লোজ হয়, সেটা আপনার জন্যই বিপজ্জনক হয়ে যেতে পারে। তবে আমি মনে করি কর দেয়াটা বা রিটার্ন সাবমিট করাটা একটা সচেতনতারও ব্যাপার। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি স্যালারিড পারসন হন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে আপনাকে একটা ট্যাক্স কেটে স্যালারি দিচ্ছে। আপনার কাছে যদি কোনো ডিপোজিট থাকে ব্যাংকে, আপনি যখন ইন্টারেস্ট পাচ্ছেন সেখানে ট্যাক্স কেটে ইন্টারেস্টটা দিচ্ছে। কিংবা আপনি যদি কোনো একটা সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনেন, সেখানে যখন ডিভিডেন্ড পাচ্ছেন সেখান থেকেও 20% ট্যাক্স কেটে আপনাকে বাকি অংশটুকু দিচ্ছে। সো আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেনই। সো এখন সচেতনতার ব্যাপার যেটা হচ্ছে, আপনি বছর শেষে সেটাকে একসাথ করে একটা নিয়মিত রিটার্নে আ লিপিবদ্ধ করে রিটার্নটা সাবমিট করা। এটাই একটা সচেতনতার ব্যাপার। আমরা একটা তথ্য দিলে আপনি অবাক হবেন যে আমাদের প্রায় ১৬ কোটি মানুষের দেশে আ মাত্র ৭৫ লক্ষ টিন হোল্ডার রয়েছে, যার মধ্য থেকে মাত্র ২৪ থেকে ২৫ লক্ষ লোক ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকে। এত বিশাল জনগোষ্ঠীর মাঝে মাত্র ২৪-২৫ লক্ষ লোক ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে। এটা আমরা টোটাল জনগোষ্ঠীর তুলনায় যদি বলি, খুবই নগণ্য। আর অনেকেই ব্যাপারটাকে অনেক জটিল করে ভাবে। আমার কাছে মনে হয় যে এত জটিল কিছু নয়। আপনি যদি নিজে একটু ছোট্ট পড়াশোনা করেন, কিংবা কর বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে আপনি যদি ১ম রিটার্ন সাবমিট করেন, তারপর থেকে ব্যাপারটা অত সহজ হয়ে যায় আরকি। সবশেষে আমি যেটা বলতে চাই, আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এর একটা বড় অংশই আসে হচ্ছে আমার আপনার দেয়া কর থেকে। এই কর গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষামূলক কাজেই ব্যবহৃত হয়। সেটা এবং আপনার এবং আমাদের কাজেই আসে। গভর্নমেন্ট যদি উন্নয়নমূলক কাজ যত বেশি করবে, আমাদের জীবনযাত্রার মান তত বেশি উন্নত হবে। তো সবশেষে আমি এইটুকুই বলতে চাই যে বাংলাদেশ বেশ একটা সম্ভাবনাময়ী দেশ। এখানে আমাদের সবাই যদি জায়গা থেকে নিয়মিত কর পরিশোধ করি, নাগরিক দায়িত্বগুলো পালন করি, আমরা সবাই মিলে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আসুন আমরা সবাই সচেতন হই, নিয়মিত কর পরিশোধ করি এবং জায়গা থেকে যে নাগরিক দায়িত্বগুলো আছে সেগুলো আমরা পালন করি। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আমাদের এই সম্ভাবনাময় দেশটিকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।